আসসালামু আলাইকুম। বিয়ন্ড বিজনেসে আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে আছেন একজন তরুণ উদ্যোক্তা, যিনি খুবই অল্প বয়সে সাফল্য অর্জন করেছেন। আজকের অতিথির জার্নিটা বেশ বৈচিত্র্যময়। এগ্রিকালচার থেকে শুরু করে অ্যাগ্রোভেট, অ্যাকোয়াকালচার, রিয়েল এস্টেট এবং আইটি বিভিন্ন সেক্টরে তিনি কাজ করছেন। আমরা জানব কেন এই ডাইভার্সিফিকেশন। আজ আমরা জানব কিভাবে এত অল্প বয়সে শূন্য থেকে তৈরি করেছেন কোটি টাকার ব্যবসা। বিশ্ববিদ্যালয় জীবন থেকে অক্লান্ত পরিশ্রম, মেধা দিয়ে তিলে তিলে গড়েছেন ব্যবসায়িক সাম্রাজ্য। স্বাগতম জনাব সাকিব হাসান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। সো প্রথমে এই ব্যাপারটা একটু জানি যে আপনি অনেকগুলো সেক্টরে একসাথে কাজ করছেন। সো এতগুলো সেক্টরে একসাথে জড়িয়ে যাওয়ার বা ডাইভার্সিফাই করার আসলে কারণটা কি? না, এতগুলো সেক্টরে আসলে শুরু থেকে ছিলাম না। যখন শুরু করা হয় তখন একটা সেক্টরে ছিল। তো ডে বাই ডে যখন একটা কোম্পানি দাঁড়ায় যায়, তারপরে গ্র্যাজুয়ালি তো সবাই চায় যে একাধিক কোম্পানি দাঁড় হবে। তো সেই অনুযায়ী আমার অন্যান্য কোম্পানিগুলো শুরু করা। আর আমি যেহেতু এগ্রিকালচার সেক্টরের ইনভলভমেন্ট, এই জায়গাটাই আমার অবশ্যই ডিজিটাল সেক্টরটা নিয়ে কাজ করতে হয়েছে। আমরা এগ্রিকালচার সেক্টরের ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশে মোটামুটি বলা যায় একটা লিডিং অবস্থায় আছি। তো ওই জায়গা থেকে মনে হলো যে হ্যাঁ, আমরা আইটি সেক্টরও ভালো করতে পারবো। সো আইটি সেক্টর শুরু করলাম। আবার টুকিটাকি মোটামুটি রিয়েল এস্টেট সেক্টরও আস্তে আস্তে ইনভলভমেন্ট হওয়া, এই আর কি। আপনার এই অ্যাগ্রো বিজনেস নিয়ে যে কাজ করছেন, এটা কি আপনার ছোটবেলা থেকে এই ধরনের কোনো পরিকল্পনা ছিল? আসলে অ্যাকচুয়ালি এগ্রিকালচার সেক্টরে ঢুকবে এরকম পরিকল্পনা ছিল না কখনোই, কিন্তু বাবা কৃষক ছিলেন। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে ডে বাই ডে আস্তে আস্তে এই সেক্টরে চলে আসা আর কি। যে আপনার পড়াশোনার জার্নিটা যদি বলেন, লাইক আপনার স্কুলিং কোথায় হয়েছে, কলেজ কোনটা ছিল, অ্যান্ড ইউনিভার্সিটি? আমি গ্রামের ছেলে। আমার জন্ম বেড়ে ওঠা সবই গ্রামে। জামালপুরের এক গ্রামে আমি বড় হই। সেখান থেকে আমার স্কুল জীবন শুরু হয়। তো আমার বাবা মা আসলে ওরকম শিক্ষিত ছিলেন না। তো কিন্তু তারা চিন্তা করছেন যে ছেলেকে শিক্ষিত করতে হবে। তো তাদের জায়গা থেকে সবচেয়ে বেশি বলবো যে আমার মার ভূমিকাটা অনেক বেশি ছিলেন। তিনি চাইতেন যে হ্যাঁ, আমরা পড়াশোনা কম করছি, যাতে কি আছে ছেলেকে পড়াশোনা করাইতে হবে বা মেয়েকে পড়াশোনা করাইতে হবে। তো সেই জায়গা থেকেই শুরু হওয়া। তো প্রথমে স্কুল জীবনের একদম প্রাথমিক যেটা বলা হয়, সো প্রাথমিক স্কুলে যাওয়ার আগে আমাকে কিন্ডারগার্টেনে দেওয়া হলো। সেই 2001 সালের দিকের কথা বলতেছি। তখন তেমন কিছু বুঝি না, স্কুলে কেমনে যায় কি অবস্থা। তো কিন্ডারগার্টেন জীবন শুরু হলো। এরপরে প্রাথমিক বিদ্যালয়ে আসলাম ক্লাস 3 থেকে। তার আগ পর্যন্ত আসলে প্রাথমিক বিদ্যালয়ে আসা হয়নি। কিন্ডারগার্টেন থেকে বেশ কয়েকটা স্কুল, বিভিন্ন কিন্ডারগার্টেনের লোকজন তারা মাকে পুশ করতে থাকলো যে হ্যাঁ, ছেলেটা ব্রিলিয়ান্ট আছে বা ট্যালেন্টেড আছে, আমরা একটু আর নার্চার করলে হয়তো আরও ভালো কিছু করবে। তো এই হলো শুরু আমার জীবনের। তো মোটামুটি ক্লাস 4-এ ওঠার পর থেকে আমার মা বললেন যে সামনে ক্লাস 5-এর পরীক্ষায় বৃত্তি পাইতে হবে। তো এই সময়টা আসলে তখন বুঝি না আসলে বৃত্তি কী জিনিস, বা অ্যাকচুয়ালি বৃত্তি পাইলে কি হয়, এইরকম আসলে আলটিমেটলি বুঝতাম না। তো এর ভিতরে যেটা হলো যে আমার আবার স্কুল জীবন শুরু হওয়ার মাঝখানে আমি একটু বলে রাখি, আমি ক্লাস 4 থেকে আমার বাবার ব্যবসার দেখা শুরু করলাম। ওখান থেকে আসলে ডাইভার্সিফিকেশন শুরু হয়ে গেল যে আমি একদিকে পড়াশোনা করি, অন্যদিকে অল্প বয়স, মানে তখনও কিশোর না এরকম অবস্থা, আবার বাবার ব্যবসা দেখি। ক্লাস 4 থেকে? ক্লাস 4 থেকে। আচ্ছা। এর ভিতর থেকে মোটামুটি ক্লাস 5-এ আমি আর বৃত্তি পাইলাম না। বৃত্তি না পাওয়ার পরে আমার মা ভাবলেন যে জেলা স্কুলে ভর্তি করবে, এরকম একটা পরিকল্পনা ছিলেন। সো জেলা স্কুলে আর যাওয়া হলো না, আমি গ্রামের একটা স্কুলে থেকে গেলাম। তারপরে সেখান থেকেই জেএসসি দিলাম, এসএসসি দিলাম। হ্যাঁ, বলে রাখা ভালো, আমি 2010 সালে প্রথম জেএসসি ব্যাচ আমার। তো সেখানে আমার মোটামুটি রেজাল্ট ভালো হলো, কিন্তু মা দেখে যাইতে পারেন যে আলটিমেটলি আমি এইটে বৃত্তি পাবো কি পাবো না। তবে হ্যাঁ, আমার মা ভাবতেন যে হ্যাঁ, ছেলে যেহেতু বলছে বৃত্তি পাবে, তো এই হিসাব করে সে সবাইকে মিষ্টি বিতরণ করছে রেজাল্টের উপর ভিত্তি করে, কিন্তু তখনও বৃত্তি রেজাল্ট হয়নি, জেএসসি রেজাল্ট দেখে। এই যাত্রা শুরু হলো। আমার মা মারা গেলেন 2011 সালে। এরপরে আমি স্কুল পড়াশোনা শেষ করলাম, এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসিতে আমি জিপিএ 5 পেলাম। তারপর ওখান থেকে চলে আসলাম ঢাকায়। এই আমার কলেজ জীবন শুরু হলো। কলেজে মোটামুটি ভালো করলাম। এরপরে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি।
গ্রেট। কোন কোন ডিপার্টমেন্ট থেকে? আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। মানে বিজনেসের চিন্তাটা কখন আসলো এক্স্যাক্টলি, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা পরে মোস্ট অফ দেম তারা প্ল্যান করে বিসিএস ক্যাডার হবে এই টাইপ, তো আপনার মাথায় আসলে বিজনেসের চিন্তাটা কখন থেকে বা কিভাবে আসলো? এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। আমি আমার জীবনের শুরুর যখন বললাম যে ক্লাস 4 থেকে আমি ব্যবসা শিখলাম, ক্লাস 4-এর সময় আমি যখন ব্যবসা শিখতেছি ওই সময় কিন্তু আমার আসলে মনে হয় না যে জীবনে ব্যবসা করব। হ্যাঁ, তবে ছোট থেকে একটা চিন্তা ছিল যে হ্যাঁ, দ্রুততম সময়ে আমার বাবা মার অবস্থা যা আছে, মানে আমার বাবা মা যেহেতু কৃষক, আমার বাবা ব্যবসায়ী, আবার এদিক দিয়ে আমাদের গরুর খামার আছে, মানে অনেক ধরনের সেক্টরই আছে। তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এই মানুষগুলা কষ্ট করতেছে, সো তাদেরকে আরও বেটার কেমনে রাখা যায় সেই একটা পরিকল্পনা ছিল। কিন্তু আসলে ব্যবসায়ীর ইনভলভমেন্ট হবে এরকম কোনো পরিকল্পনা ছিল না। ঢাকা আসলাম 2013 সালে। 13 সালে আসার পর থেকে আমি টিউশন খুঁজতেছিলাম, জব খুঁজতেছিলাম, অর্থাৎ পার্ট টাইম জব বা টিউশনে যা করা যাক না কেন সেই করার চেষ্টা করতেছিলাম। দেখা গেল যে আসলে মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা ছেলে, তাকে কেউ টিউটর হিসেবে রাখবে, এটা একটা সমস্যা। আবার দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে যারা পাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে ক্লাস 1-2-র বাচ্চা, তো 1-2 আবার পড়াইতে পারি না আমি, আমার জন্য একটু মানে একটু কষ্ট হয়ে যায়। তো আমি একটু বড় ক্লাসের ছেলে মেয়ে খুঁজি, তো সেটা পাচ্ছি না। তো এর ভিতরে আমি মোটামুটিভাবে 2-1টা বিজনেসের প্রপোজাল পাচ্ছি যে ঢাকায় এরকম ব্যবসা করতেছে তারা, ভাই ব্রাদার মসজিদে যাই, তাদের সাথে সম্পর্ক হচ্ছে, অনেকের সাথে এলাকায় সুসম্পর্ক হচ্ছে, তারা আমাকে প্রপোজাল দিল যে আমরা এরকম ব্যবসা করতেছি এরকম। তো তাদের সাথে 2-1বার শেয়ার ব্যবসায় ইনভলভ হলাম। আলটিমেটলি যখনই পার্টনারশিপে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমি ফল করতেছি, কিছু তো ভালো করতেছি, কিছু তো খারাপ করতেছি। যেমন আমি একটা আপনাকে ঘটনা বলি, 2014 সালের লাস্টের দিকে আমি একটা ব্যবসা শুরু করি পার্টনারশিপে। সেটা হলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনার যে 50 লিটারের জারে পানি বিক্রি হয়, সো আমরা হোটেলে, বাসাবাড়িতে, ফ্ল্যাটে এইরকম জায়গায় আমরা এই পানির সাপ্লাই দিতাম। তো দেখা গেল কি, এই ব্যবসাটা শুরু করলাম, 2-3 মাস পরে দেখি কি আমার একটা ভ্যান উদাও, ভ্যানের যা যাবতীয় জিনিসপত্র ছিল সব নিয়ে উদাও। পরের মাসে দেখি যে আরেকটা ভ্যান উদাও, মানে কন্ট্রোল করতে না পারলে যা হয়। তো এইরকম জায়গা থেকে ঠেকে 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 অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করা হয়েছে। তো একটা পর্যায়ে এসে মনে হলো যে হ্যাঁ, আমার ব্যবসায় করা উচিত, তবে আমার একা শুরু করা উচিত। আমি শুরুতে এই যে পার্টনারশিপে বিজনেস বা বিজনেস স্টার্ট করা, যে ইনিশিয়াল তো একটা ইনভেস্টমেন্ট দরকার পড়ে, ক্যাপিটাল দরকার পড়ে, এই ক্যাপিটালটা আসলে কোথা থেকে আসলো? আচ্ছা, আমি ওই যে বললাম আপনাকে, যখন ঢাকায় আসলাম 13 সালের লাস্টের দিক থেকে আমি টিউশন শুরু করি। 14 সালে আমি প্রথম একটা স্টুডেন্ট পড়াই, যে আমার সাথে সেকেন্ড ইয়ারে একসাথে পড়ে। তো ও সেকেন্ড ইয়ার পরে, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তো ওকে আমি ম্যাথ পড়াই। তো ওর বাবা বললো যে আপনি ম্যাথ পড়াবেন, ঠিক আছে, আমার ছেলেও সেকেন্ড ইয়ার পরে, আপনি কি পারবেন কিনা? আমি হ্যাঁ পারবো, সমস্যা নেই, দেখাই মানে আমার পরিচিত ভিডিও ছিল আর কি। তো উনি বললো যে ঠিক আছে, আমাকে ছেলেটা একটু 2-1 দিন দেখান দেখি। তো ছেলে পছন্দ করলো, এখান থেকে শুরু হলো। সো 2014 সাল থেকে আমি টিউশন শুরু করলাম। মোটামুটি 18 সাল পর্যন্ত আমি টিউশন করছি, মানে মোটামুটি 5 বছর, 5.5 বছর মতো টিউশন করলাম। তো ওই সময়টা যেহেতু ইন্টারমিডিয়েট ছাত্র পড়ানো শুরু করছি, তার মানে একটা মোটা অ্যামাউন্টের টাকা আমি প্রতি মাসে পাইতাম। এর পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টার, আনুষঙ্গিক জায়গাতে ক্লাস টাস নিলে একটা, দেখা যায় সপ্তাহে 1 দিন ক্লাস নিলে ভালো একটা অনারাম পাইতাম। এই দিয়ে আসলে মূলত ব্যবসা শুরু হয়ে গেল। প্রথম কোন বিজনেসটা দিয়ে শুরু হয় ওই পার্টনারশিপের পরে, মানে নিজে থেকে যে বিজনেসটা? নিজে থেকে আমার 2018 সালে আমার ব্যবসা শুরু হয়। আমার সাকিব এগ্রো নামে যে কোম্পানি, সেই কোম্পানি শুরু হয়। সাকিব এগ্রো সেই সময়কার কাজ কি ছিল? আচ্ছা, সাকিব এগ্রোর মূলত প্রথম দিকে যখন আমরা শুরু করি, এই সময় আমাদের টার্গেট ছিল যে আমরা অ্যাকুয়াকালচার নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা মাছ চাষ নিয়ে কাজ করব। তো আমাদের টার্গেট ছিল জাস্ট যে আমরা নিজেরা খামার করব, এরকম একটা পরিকল্পনা ছিল। সো 2018 সালে যখন খামার শুরু করলাম, এই সময় অনেকটাই দেখা যাচ্ছে আমার বাপ দাদা যেহেতু কখনো এরকম মাছের খামার বা এরকম ঘের কখনো করে নাই, তো সেখান থেকে মানুষজন আমাদের দেখা যাচ্ছে যে নানান ধরনের কথাবার্তা বলে যে মাছ চাষ করবে, এরকম জিনিস কেন করা দরকার, একটা ইউনিভার্সিটির ছাত্র ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে, বিসিএস যেটা ভালো করবে, এরকম বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা আসা শুরু হলো। তো এই সময়টা আমি দেখলাম যে মাছ চাষ করবো ঠিক আছে, তবে এখানে টেকনোলজি যোগ করবো আমি। আমার টার্গেট ছিল টেকনোলজি দিয়ে কীভাবে এটাকে ডেভেলপমেন্ট করা যায়, অল্প জায়গায় বেশি উৎপাদন করা যায়। এই টার্গেটটা নিয়ে আমি কাজ শুরু করলাম। এটা 2018 সালে শুরু করলাম। 19 সালে এসে দেখলাম যে আমি যেই জিনিসটা কাজ করতে চাচ্ছি, অর্থাৎ মাছ চাষ করব, এই মাছ চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে কি বেশ কিছু জিনিসের সমস্যা আমি পড়তেছি। সর্বপ্রথম সমস্যা হলো কি, আমার কৃষক বা আমি নিজে যদি আমি কৃষক হইতে যাই, সেই ক্ষেত্রে আমার কাছে প্রপার ইনফরমেশনটা নাই।
সো ইনফরমেশন না থাকার কারণে দেখা যাচ্ছে কি কোন সময় কি হয় বা কোন সিমটম দেখে আমার কি মেডিসিন দিতে হবে বা কি ব্যবস্থাপনা নিতে হবে সেটা আমি জানি না। সো সর্বপ্রথম এই একটা বড় সমস্যা আমি ফেস করলাম। দ্বিতীয় যে সমস্যা ফেস করলাম সেটা হলো কি, আমি যেই মাছটা চাষ করব সেই মাছের পোনা, ভালো মানের পোনা হতে হবে। এই ভালো মানের পোনাটা আমি পাচ্ছি না। তো ইন দ্য মিন টাইম 18 সালে আমি কিন্তু অনেক হ্যাচারিতে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি। তো ওই সময়টা আমার কাছে মাথায় আসলো যে হ্যাঁ, এই দুইটা সেক্টর, অর্থাৎ এক নম্বর হলো তথ্যের ঘাটতি আর দ্বিতীয়ত হলো ভালো মানের পোনার ঘাটতি। এই দুইটা জায়গার জন্যই কৃষকরা পিছিয়ে আছে। সো আমি নিজে ওই সমস্যাগুলো ফেস করা শুরু করলাম। তো এর ভিতর দিয়ে আমার এই যে মাছের পোনার সেক্টর এবং কি তথ্য দেওয়া, কৃষককে শিক্ষিত করা, পাশাপাশি আমি নিজে শিক্ষিত হইতে শুরু করলাম। যে মানে আমাকে প্রচুর রিসার্চ করতে হয়েছে, প্রচুর পড়াশোনা করতে হয়েছে, প্রচুর মাঠে দৌড়াইতে হয়েছে। তো এমন হয়েছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়াশোনা করছি ঠিক আছে, আমি সপ্তাহে 2 বার জামালপুর যাওয়া আসা করতাম, সপ্তাহে 2 বার। কখন আসতাম কখন যাইতাম অনেকে হয়তো জানতোই না যে আমি এত মুভমেন্ট করতাম। সো এই দিয়ে আমার ব্যবসা আসলে শুরু হয়। আর পাশাপাশি আমার 19 সালে আমি আবার আরেকটা ব্যবসা ইনভলভ করি এর সাথে, সাকিব এগ্রোতেই। সেটা হলো যে আমরা দেখলাম যে র মেটেরিয়াল দরকার বা যেই সব জিনিসপত্র আমাদের মেশিনারিজ দরকার, সেই মেশিনারিজগুলো বাংলাদেশে পাওয়া যায় না। এই জিনিসগুলো আবার চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। সো আমি আবার ইম্পোর্ট ব্যবসায় ইনভলভ হয়ে গেলাম। সো মানে একসাথে কয়েকটা সেক্টর নিয়ে আমি কাজ শুরু করলাম 2019 সালে। আচ্ছা, তার মানে হচ্ছে বেসিক্যালি ফোকাসটা ছিল অ্যাগ্রোতেই। হ্যাঁ, ফোকাসটা একদম। বাট এখানে চমৎকার একটা ফাইন্ডিংস আমি পেয়েছি, যেমন যে কোনো একটা বিজনেসে প্রবলেম সলভ করতে পারলে আসলে ওই বিজনেসটা অ্যাকচুয়াল সাস্টেইনেবল হয়। জি জি। আর ওই সময়টাতে যখন ওই যে আপনি প্রবলেম আইডেন্টিফাই করলেন এবং প্রবলেম সলভ করছিলেন, তখন কি আপনার টোটাল মার্কেট সাইজ কত, যে আমি আসলে যাদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেখান থেকে আমি কেমন রিটার্ন পাবো, টোটাল মার্কেট সাইজ কেমন, বা আমি আসলে যাদেরকে ইনফরমেশন দিতে যাচ্ছি তার ইনফরমেশনটা কিভাবে নিবে, বা তাদের সাথে তথ্যটা কিভাবে শেয়ার করা লাগবে, এই বিষয়গুলো আসলে কিভাবে আইডেন্টিফাই করলেন? আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং বিষয় আপনি রেজ করছেন। আমি প্রথমে যখন কাজ শুরু করলাম, তো আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে শিক্ষিত উদ্যোক্তা হয়েও আমি পারতেছি না। দুইটা কারণে। এক নম্বরে আমার কাছে ইনভেস্টমেন্ট যেই পরিমাণ দরকার সেই ইনভেস্টমেন্টটা নাই। এই কারণে আমি অনেকের কাছে যাচ্ছি না। প্রপার ইনভেস্টমেন্টের জন্য আমি কারোর কাছে যাচ্ছি না, কেন আমার যাওয়ার সাথে সাথে আমার একটা ইনভেস্টমেন্ট লাগবে। সেটা আমি কাউকে শেয়ার করবো, আমার 1 কোটি টাকা লাগবে, সে তো বিশ্বাসই করবে না। এই 1 কোটি টাকার একটা খামার করবে, কি করবে, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে আমি যখন মার্কেটে আমার ইনফরমেশনগুলো শেয়ার করতেছি, সেই ক্ষেত্রে আমার ইনফরমেশন শেয়ার করতে একটা দ্বিধাদ্বন্দ্ব বোধ করি। তো আমি আসলে অ্যাকচুয়ালি মার্কেট থেকে সঠিক ইনফরমেশনটা পাচ্ছি না, যে কতজন কৃষক আসলে আমার মতন সমস্যায় আছে, সেটা আমি পাচ্ছি না, 1 নম্বর। আর এই দিক দিয়ে যেহেতু আমার একাধিক বিজনেস রানিং আছে, আবার মানে তখন আমি নিজেই সব কিছু সামাল দিতে আছি। মানে কল সেন্টারের কাজ আমি করতেছি, কাস্টমার সাপোর্ট আমি দিচ্ছি, আমি দেখা যাচ্ছে কাস্টমারের ফিল্ডে যাচ্ছি, সকল কিছু যেহেতু আমি নিজে করতেছি, সেই ক্ষেত্রে মার্কেট থেকে আমি ডাটা পাচ্ছি ঠিক আছে, কিন্তু প্রপার ডাটাটা পাচ্ছি না। অর্থাৎ আমি যদি আপনাকে বোঝাতে চেষ্টা করি যে আমি কৃষক পাচ্ছি, কিন্তু যাদের একান্ত প্রয়োজন তারা আমার কাছে আসতেছে, কিন্তু আমি অনেকের কাছে পৌঁছাইতে পারতেছি না। এই জন্য আমি জানতাম না যে আসলে এটা কত বড় মার্কেট সাইজ হইতে পারে। তবে হ্যাঁ, এইটুকু জানতাম যে 2030 সালের পরে এগ্রিকালচার সেক্টরটা খুব ভালো কাজ করবে বা খুব মানে বড় লেভেলের মার্কেট আছে, এই চিন্তা ভাবনাটা আমার মাথায় ছিল। সে সময় তো অলরেডি মার্কেটে এস্টাবলিশড অনেক কোম্পানি আছে যারা মাছের পোনা নিয়ে কাজ করে বা ফিড নিয়ে কাজ করে বা মেশিনারি সাপ্লাই করে, এমন অনেক বড় কম্পিটিটর আছে। তো ওই সময়টা ভয়ে কাজ করেছিল কিনা, বা কম্পিটিশন এক্সট্রিম লেভেলের কোনো কম্পিটিশন ফেস করে লেগেছে কিনা? আচ্ছা হ্যাঁ, শুরুর দিকে যখন আমি কাজ শুরু করি, এই সময়টা আমি দেখেন একাধিক বিজনেস যেহেতু একসাথে রানিং হয়ে গেছে, সো একটা বিজনেস ফল করলে আরেকটা বিজনেস ফল করার একটা সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন আমার থেকে কোনো একজন খামারি ভাই বা কোনো একজন কৃষক যদি পোনা কিনে, সে যদি আমার থেকে মেশিনারিজ না কিনে বা তার ইকুইপমেন্ট সাপোর্ট যা লাগবে সেটা যদি না কিনে, সেক্ষেত্রে কিন্তু আমার টোটাল সিস্টেমটা রান হবে না। সো আমি এই জায়গায় যে কাজটা করলাম সেটা হলো যে আমি 100 কাস্টমার আমার লাগবে না। আমার টার্গেট ছিল যে আমার প্রথম দিকে যদি মার্কেটে যারা আছে কম্পিটিটর হিসেবে যাদের চিন্তা করব, সো তারা যদি 1000 কাস্টমারকে সার্ভিস দেয়, আমি 100 জনকে দিব না, আমি দিব 10 জন বা 20 জনকে। সো আমার টার্গেটটাই ছিল ছোটো। সো আমি যে একদম প্রথম দিনই অনেক বড় করে শুরু করবো এরকম টার্গেট ছিল না। সো আমি আবার নিজে যেহেতু কাস্টমারের ইন্টু চাইতাম, সো কাস্টমার দেখা যাচ্ছে অ্যাকুইজিশন করা আমার জন্য খুব একটা কঠিন ছিল না। কিন্তু হ্যাঁ, মার্কেট
ক্যাপ করা এটা কঠিন জিনিস ছিল। কারণ বড় কোম্পানিগুলো তো মার্কেটিংয়ে হ্যাঁ অনেক ইনভেস্ট করে and তাদের ক্যাপিটালের স্ট্রেংথ অনেক বেশি। তো এই জায়গাটায় মানে শুরুর দিকে আপনার ইনভেস্টমেন্ট কেমন ছিল আর ওই তাদের মার্কেটিংটাকে আপনি আসলে কিভাবে ট্যাকেল করেছেন? আমার মনে হয় যারা নতুন বিজনেস করবে তাদের এই পয়েন্টটাতে অনেক বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, আপনি খুব ভালো একটা জিনিস রেজ করছেন। দেখুন, আমি যখন আপনাকে বললাম, শুরুতেই বলছিলাম যে আমি অনলাইন বিজনেস শুরু করলাম বা অনলাইন সেক্টরে আসলাম। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান তখনও অনলাইনে ছিল না, বা 18 সালে আসলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান জানতোই না অনলাইনে কোনো কীভাবে বিজ্ঞাপন দেওয়া যায়। ওবিসি, টিবিসি বলেন, প্রমোশনাল ভিডিও বলেন, এইসব জিনিস এখন পরিচিত, 2026 সালে পরিচিত, তখন পরিচিত ছিল না। সো আমার কাছে তখন একটা জিনিস খুব মানে মাথার ভিতরে খেললো যে আমি যদি 2018 সালে ইউটিউব চ্যানেল শুরু করি, একটা ইউটিউব চ্যানেল শুরু করলাম, অনেকে আমাকে ভাবতো কন্টেন্ট ক্রিয়েটর। আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না। আমার টার্গেট ছিল কি, কাস্টমারের কি দরকার সেই জিনিসটা আমি কাস্টমারকে ফ্রিতে দিচ্ছি, কিন্তু 100% ফ্রি দিতাম না। ধরুন আপনি মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনার মাছের কী কী রোগ হইতে পারে সেই নিয়ে আমি একটা ভিডিও বানাইলাম, সেই সিমটমটা আমি আপনাকে দেখাইলাম, আপনি সেই জিনিস সম্পর্কে অবগত হলেন। এখন চিকিৎসা সম্পর্কে আমি আপনাকে দিতে পারবো না, প্রপার নলেজ আপনাকে দিতে পারবো না। তো কেন দিতে পারবো না? এক নম্বর সমস্যা হলো যে মাছের চিকিৎসা বাবদ যেই জিনিসগুলো দরকার হয় সেগুলো আসলে প্রিভেনশন ব্যাপার স্যাপার, অর্থাৎ মাছের যাতে রোগ না হয় সেই ব্যবস্থা নিতে হয়। মাছের রোগ হয়ে গেছে, তারপর আপনি যদি কোনো কাজ শুরু করেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এটাকে কিউর করা কঠিন হয়ে যায়, ফ্রুটফুল হয় না, ফ্রুটফুলি করা যায় না। সো তার মানে আপনাকে আগের থেকে আগাম ব্যবস্থাপনা নিতে হবে। সো আমার টার্গেটটা ছিল কোথায়, যে আপনি আগে শিক্ষিত হন। সো এই কাজটা অনেকে করতো না, মার্কেটে এই জিনিসটা করতো না, তো আমি এই ধরনের কন্টেন্টগুলো বানাইতাম। সো কৃষক যখন দেখলো যে হ্যাঁ আমি প্রপার নলেজটা পাচ্ছি এবং আমার মাছে যাতে রোগ না হয় সেই ব্যবস্থাপনা নিতে পারতেছে, সো এই জিনিসটা আমাকে একদম খুব ভালোভাবে মার্কেটে একটা জায়গা দখল করার সুযোগ করে দেয়। অর্থাৎ কৃষক প্রপারলি জানতে পারতেছে, প্রপার নলেজ পাচ্ছে এবং কৃষক শিক্ষিত হচ্ছে, যার কারণে আমি কৃষকের কাছে খুব আস্থার জায়গায় চলে আসলাম। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি আপনাকে, শুরুর দিকে 2018 সালে কিন্তু আমার কোম্পানির নাম সাকিব এগ্রো দিয়ে আমি শুরু করিনি। কৃষক ভালোবেসে সাকিব এগ্রো নাম দিছে। আমার নাম দিয়ে কোম্পানির নাম কেন হলো, ভাই আপনি তো এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করেন, সো এগ্রিকালচারটা থাকুক, আর এদিকে আপনি আপনার নাম দিয়ে শুরু করেন। কেন? কারণ আমার অলরেডি মার্কেটে একটা ভালো নামটা অলরেডি মানুষ জানে, নামটা অলরেডি মানুষের কাছে পরিচিত হয়ে গেছে, তো যার কারণে সাকিব এগ্রো নামটা শুরু হলো। আচ্ছা, গ্রেট। সাকিব এগ্রো, এই যে পোনার যে বিজনেস, পোনার যে সাম্রাজ্য, এইটার জার্নিটা একটু শুনতে চাই, যে মানে পোনার আইডিয়াটা কিভাবে আসলো অ্যান্ড শুরুর দিকে আপনারা কিভাবে করেছেন? 2018 সালে যখন আমি দেখলাম যে পোনার এরকম একটা সংকট আছে, বা পোনা সঠিক জিনিসটা পাচ্ছি না, ইনব্রিডিং মুক্ত হইতে হবে, অর্থাৎ একই জেনারেশনের জিনিস দিয়ে আপনি ব্রিডিং করতে পারবেন না, অর্থাৎ এক জায়গা থেকে মা নিয়ে আসতে হবে, আরেক জায়গা থেকে বাবা নিয়ে আসতে হবে, অর্থাৎ মেল ফিমেল দুই জায়গা থেকে আসবে, তারপর এটাকে ব্রিডিং করতে হবে, তা না হলে ভালো রেজাল্ট আসবে না। তো এরকম জিনিস আমি যখন দেখতেছি, তো অধিকাংশ জায়গায় এই জিনিসটা পাচ্ছি না। সো 19 সাল থেকে আমি তখন শুরু করলাম যে আমি নিজে তো একা শুরু করলে, দেখেন আমি একদিক দিয়ে ইউনিভার্সিটির স্টুডেন্ট, অন্যদিকে আমি যদি একদম মাত্র মাছ চাষ শুরু করছি, আবার যদি একসাথে হ্যাচারি শুরু করি, সেই ক্ষেত্রে আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি কি করলাম, যারা হ্যাচারি ওনার আছে বা যারা হ্যাচারি অলরেডি যাদের এক্সিস্ট করতেছে, ভালো করতেছে না, রান করতে পারতেছে না, তাদের সাথে আমি যোগাযোগ শুরু করে দিলাম। তারা কি কারণে ভালো করতে পারতেছে না সেই জিনিসগুলো আমি ডাটা কালেক্ট করলাম। খুব সম্ভবত এটা 1.5 থেকে 2 মাস সময় লাগছে, ওটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটা আমি সময় দিলাম। মার্চ মাসের ভিতরে আমি প্রপার এই সেক্টরটা ভালোভাবে নামতে পারলাম। তো মার্চ মাসে আসলে মূলত বাংলাদেশে বলেন, এই সেক্টরে তো মোস্ট অফ দ্য কৃষক আমরা দেখি এখন হয়তো অনেক এডুকেটেড কৃষক যাচ্ছে বা এডুকেটেডরা কৃষিতে যাচ্ছে, কিন্তু ওই সময়টা তো আসলে এই পরিমাণ ছিল না। না, তো কৃষকদের সাথে ওই কোপ আপ করা বা তাদেরকে প্রপার কমিউনিকেশনের যে টোনটা, এই বিষয়গুলোতে কোনো মিসম্যানেজমেন্ট হতো কিনা, বা আপনার প্রপার কমিউনিকেশন কিভাবে করতেন? আচ্ছা, এখানে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, আমি বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে মাছ চাষ হয় সেখানে আমি যাইনি। মানে এমন কোনো জেলা আমি ঘুরিনি, এমনকি ওই এলাকার মানুষ কোন ভাষায় কথা বললে উনি বুঝবে, তার সাথে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হতো। কৃষক একটু সুটেড বুটেড হয়ে গেলে কৃষক ভয় পেয়ে যায়। সো কৃষকের কাছে আমি যাই পৌঁছাইতে পারি না, কৃষক আমার কথা শুনতেছে কিন্তু এক কান্দে শুনতেছে আর এক কান্দে বের করে দিচ্ছে, এরকম হচ্ছে। আমি কি করলাম, মোটামুটিভাবে 300 থেকে 400 হ্যাচারিতে আমি গেছি এই 1.5-2 মাসের ভিতরে। তো এর ভিতরে আমি পাইলাম কি, যে ময়মনসিংহে একজনকে পাইলাম যিনি অলরেডি এই সেক্টরে ভালো করতেছেন। উনি 2016 সালে ওনার হ্যাচারি গোল্ড মেডেল পায়। সো
ওনার সাথে আমি যোগাযোগ করলাম, ওনার ছেলে আমার সাথে ফাইনালি বসলেন। তো দুইজনে মিলে যখন আমি ওনাকে বুঝাই বললাম যে আমার এই প্ল্যান, এইভাবে কাজ করতে যাচ্ছি, অমুক জায়গায় আমি একটা হ্যাচারি পাইছি, সো তারা ভালো করতেছে না, তাদের হ্যাচারিটা যদি আমি যদি হায়ার করে নিই বা আমি যদি লিজ নিয়ে নিই 10 বছর 15 বছরের জন্য, বা আমি যদি এটা মালিকানায় আসি, সেই ক্ষেত্রে আপনি ম্যানেজমেন্টটা থাকবেন, আপনারটা তো আপনি আসেনি, পাশাপাশি আমারটাও ম্যানেজমেন্টটা আপনি করে দিবেন। সো উনি ওকে রাজি হয়ে গেলেন। কেন রাজি হলেন? কারণ কি উনি আমার অলরেডি দেখছেন যে আমার কাস্টমার বেসমেন্টটা কেমন, উনি অলরেডি দেখছেন আমার পপুলারিটিটা কেমন। সো উনি এই জিনিসটা বুঝতে পারছেন। উনাকে আমার অবশ্য বুঝাইতে হয়েছে, আমাকে চ্যানেল দেখাইতে হয়েছে, দেখেন আমার প্রতিদিন এতগুলো মানুষ ভিডিও দেখতেছেন, তারা আমার থেকে এতজন মানুষ ফোন দিচ্ছেন, যেহেতু আমি নিজে আবার ফোন রিসিভ করি, ওনার সামনে অসংখ্য ফোন আসতেছে, অসংখ্য ক্লায়েন্ট কথা বলতেছেন, সো ওনার সামনে সামনে কথা বলতেছি। তো উনি ডিরেক্টলি বুঝে গেলেন হ্যাঁ আসলে এখানে ব্যবসার একটা সুযোগ আছে। পাশাপাশি উনি যা বিজনেস করতেছেন তার সাথে আবার একটা এক্সটেনশন হচ্ছে, একটা হ্যাচারি থেকে আরেকটা হ্যাচারি ওনার হচ্ছেন উনি, বা ম্যানেজমেন্ট আসতেছেন, পাশাপাশি ইনভেস্টমেন্টটা তার এরকম লাগতেছে না আমার ইনভেস্টমেন্ট, সো উনি ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতেছেন। সো এই টোটাল জিনিসটা আমার তৈরি করতে খুব বেশি প্রেশার দিতে হয়েছে ওনাকে যে আপনি শুরু করেন, কিন্তু উনি যখন বুঝে গেছে তখন উনি ফাইনালি হ্যাঁ ওকে ঠিক আছে উই ক্যান মুভ। সো দেন শুরু হলো। ওকে, সো পোনার মার্কেটটা আসলে বাংলাদেশে যদি বলি এই মুহূর্তে এটার মার্কেট সাইজ কত, মানে টোটাল যদি আমরা অ্যামাউন্টে বলি? আচ্ছা, এখন টোটালি যদি আমরা দেখেন একটা জিনিস একটু খেয়াল করে, এখানে একটা জিনিস একটু অ্যাড করি, 2019 সালে, 20 সালে এবং 21 সাল 3 বছর আমরা যে পোনাগুলো উৎপাদন করছি, যে পোনাগুলো ডেলিভারি করছি, এখানে আমরা একক কোনো পোনা নিয়ে কাজ করিনি। আমরা এখানে শিং মাছ উৎপাদন করি, মাগুর উৎপাদন করি, ট্যাংরা উৎপাদন করি, পাবদা উৎপাদন করি, অর্থাৎ তেলাপিয়া শুরু করে সকল মাছের পোনা উৎপাদন করতাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন, 2019 সালের লাস্টের দিকে কিন্তু সারা ওয়ার্ল্ডে কোভিড চলে আসলো। সো কোভিড-19 একটা ইফেক্ট শুরু হয়ে গেল। এই সময় মানুষজন কিন্তু আস্তে আস্তে ঘরে মুভ করা শুরু করলো। 19 সালে আমি মোটামুটি বিজনেসটা রান করে নিয়ে গুছাই নিছি। 20 সালে এসে যখন দেখলাম যে আমার একটা বড় ব্যবসা হওয়ার সুযোগ আছে, আমি বড় একটা ইনভেস্টমেন্ট করলাম এই জায়গায়। ইনভেস্টমেন্ট করার পর দেখতেছি কি মানুষজন এখন উৎপাদনের দিকে যাইতে চাইতেছে না, কারণ কি সবাই তার টাকা মূলধন আটকায় রাখতে যাচ্ছে। সো কেউ ইনভেস্টমেন্ট যত করবে না, সেক্ষেত্রে আমি তো বিপদে, কারণ আমি তো উৎপাদন করে বসে আছি। সো এই সমস্যা যখন দেখলাম 20 সালে আমি এই সেক্টরটা নিয়ে কাজ শুরু করলাম যে হ্যাঁ তাহলে কি করা যায়, আমার একটা সেক্টরে যেতে হবে, মানে একাধিক পোনার সেক্টর না যেয়ে আমার একটা সেক্টর নিয়ে ভালোভাবে কাজ করতে হবে। আমার অলরেডি যেহেতু 2016 সাল থেকে একটা এক্সপার্টাইজ এই জায়গায়, যে আমার ম্যানেজমেন্ট আছে তার এই জায়গায় গোল্ড মেডেল আছে, উনি তেলাপিয়ার পোনা নিয়ে কাজ করে ভালো করছেন। সো ওনার এই এক্সপার্টাইজটাকে আমি কাজে লাগানোর জন্য আমি কী করলাম, মার্কেটে তেলাপিয়ার পোনা, যারা আমার থেকে ধরেন শিং মাছের পোনা নিচ্ছে 1 লাখ, তাকে আমি কী বলতেছি যে আপনাকে আমি 500 বা 1000 তেলাপিয়া দিচ্ছি, এটার রেজাল্টটা আমাকে একটু জানাবেন। সো এরকম করে মার্কেট থেকে আমি ডাটাবেস কালেক্ট শুরু করলাম। এই জায়গা থেকে যদি আসেন, সেই ক্ষেত্রে আমরা 3 বছর কাজ করছি সকল মাছের পোনা নিয়ে। এখন সকল মাছের পোনার যদি কথা বলেন, সেই ক্ষেত্রে হিউজ মার্কেটের সেক্টরটা কিন্তু অনেক বড়। মানে আপনার যত মাছ খাচ্ছেন, সকল মাছ কোনো না কোনোভাবে তার ভিতরে বেশিরভাগ মাছ বা সিংহভাগ মাছই আসতেছে কিন্তু চাষ থেকে। তো চাষের মাছ যেহেতু আসতেছে, চাষের মাছ উৎপাদন করতে হলে আপনাকে পোনা লাগবে। সো মার্কেটটা কিন্তু অনেক বড়। আর যদি শুধু তেলাপিয়ার কথা আসেন, আমরা 22 সাল থেকে অ্যাকচুয়ালি প্রপারলি তেলাপিয়া নিয়ে কাজ শুরু করি, একদম ফুল ডাটাবেস আমার কাছে আসছে। সো ওই সময় আমরা তেলাপিয়া নিয়ে কাজ শুরু করি। সো তেলাপিয়ার মার্কেট সেক্টর যদি বলেন, তেলাপিয়ার শুধু পোনার সেক্টর যদি বলেন, সেই ক্ষেত্রে আমরা তো বছরে কয়েক কোটি পোনা বিক্রি করি। সো কয়েক কোটি পিস যদি আমরা বিক্রি করি, তার মানে মার্কেটে আরও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারাও বিক্রি করতেছে। সো এখানে বড় একটা মার্কেট আছে। এই পোনা তো একটা খুবই ছোট একটা এবং সেন্সিটিভ একটা বিষয়। সো এইটা আপনারা যখন ডেলিভার করেন, সো ডেলিভারিতে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করেন? আচ্ছা, শুরু থেকে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করছি। যেমন ধরুন, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যাবে, কোনো এলাকা আমাদের ময়মনসিংহ থেকে দেখা যাচ্ছে যে আপনার যশোর গেল 300-400 কিলো রুট, একদম যদি বেনাপোল চায়, সেক্ষেত্রে একদম বর্ডারে চলে যাচ্ছে। এই যে বেনাপোলের আবার কোনো একটা গ্রামে ঢুকতেছে, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, প্রথম কথা আমি যেই ট্রান্সপোর্টে পাঠাবো, সেই ট্রান্সপোর্টেশনে একটা কস্ট আছে। দ্বিতীয়ত হলো, আমি যখন ট্রান্সপোর্ট করব, সেই ক্ষেত্রে তার জন্য একটা প্রসেসিং ব্যবস্থাপনা আছে, যে এত দূরে যাবে, সেই ক্ষেত্রে প্যাকেটের ভিতরে যাবে। সো অক্সিজেন প্যাকেট করে দেওয়া হচ্ছে। সো অক্সিজেন প্যাকেট করে দিচ্ছি, দেখা যাচ্ছে যে এই প্যাকেটে যাতে এই প্যাকেটে যাওয়ার পথে দেখা যাচ্ছে অনেক সময় মাছ মারা যাচ্ছে, দুর্বল হচ্ছে, কৃষক সেটা রিসিভ করতে যাচ্ছে না। এরকম সমস্যা কিন্তু আমরা 19 সাল 20 সাল এরকম ফেস করছি। আস্তে আস্তে ডে বাই ডে আমরা এটাকে ওভারকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা বলি যে গত কয়েক বছর, মানে মোটামুটি 22, 23, 24, 25, এই কয়েক বছর, 2026 সাল অলরেডি মাঝামাঝি চলে আসছে, এই কয়েক বছর আমাদের এরকম আসলে সমস্যা ফেস করতে হয়নি, কারণ আমাদের অলরেডি এই ডেলিভারি টিমটা স্ট্রং হয়ে গেছে, যারা উৎপাদন করতে উৎপাদন টিম স্ট্রং হয়ে গেছে, যারা আফটার সেল সার্ভিস দিচ্ছে তারা স্ট্রং হয়েছে,
ড্রাইভার থেকে শুরু করে A to Z সকল জিনিসটা আমাদের একদম মানে অটোমেটিক চলে। মানে আমি যদি নাও থাকি সেই ক্ষেত্রে অটোমেটিক সিস্টেমটা রানিং আছে এবং কি যে যার দায়িত্ব সে পালন করতেছে, যার কারণে আমাদের দেখা যায় এখন মর্টালিটি যদি বলি জীবিত কোনো হতে পারে সর্বোচ্চ 1-2% মর্টালিটি থাকে, এটা মানে একদম কম। আচ্ছা, আপনি যখন শুরু করলেন 2018 সালের দিকে, তো তখন স্টার্ট আপ একটা বাদ ছিল, চারদিকে স্টার্ট আপ ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে গভর্নমেন্ট একটা স্টার্ট আপের ব্র্যান্ডিং করছিল। তো আপনি স্টার্ট আপের দিকে না গিয়ে ধরেন একটা ট্রেডিশনাল বিজনেসে কেন আসলেন? দেখেন এখানে একটা মজার বিষয় হলো কি, আমি স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করলাম, আমার অনেক বন্ধুবান্ধব, ছোটো ভাই বড় ভাই অনেকেই আমাকে বিভিন্ন ক্লাবে ডাকলেন, তাদের সাথে কাজ করা শুরু করলাম। দেখতে তারা খালি গল্প করে, আলটিমেটলি তাদের আউটপুটটা আমি দেখতেছি না। স্টার্ট আপ করবো, অমুক স্টার্ট আপ কোম্পানি করবো, এরকম করবো, ইনভেস্টমেন্ট রেজ করবো। তা আমি চিন্তা করতেছি এরা ইনভেস্টমেন্ট শুধু রেজ করতে যাচ্ছে, ইনভেস্টমেন্ট রেজ করার পরে কী করবে তাদের কাছে প্ল্যানিং নাই। আগামী 1 বছর 2 বছর তারা এটাকে বার্নিং করবে, কিন্তু বার্ন করার পরে এই ইনভেস্টরের টাকাতে ফেরত দিতে হবে, এই জিনিসটা কোথায় থেকে আসবে? তো আমার কাছে মনে হলো যে না, এই সেক্টরটার কাজ করা যেতে পারে, তবে এখন না, আমার কাছে এখন সময় না। তো আমি কি করলাম, আমার আশেপাশে কি সমস্যা আছে সেই সমস্যাটাকে আমি ফাইন্ড আউট করলাম। এই ফাইন্ড আউট করার পরে তারপর আসলে ট্রেডিশনাল বিজনেসটাকে আমি আসলে অনলাইন সেক্টরে নিয়ে আসলাম। সো যারা এই মুহূর্তে স্টার্ট আপ করছে, লাইক অনেকে তো $1 মিলিয়ন ফান্ডিং পায়, জি, ফান্ডিং পাওয়ার পর আমরা দেখি যে প্রফিটেবিলিটিতে যেতে পারে না বা খুবই স্ট্রাগল করে বছরের পর বছর, জি। এবং অনেক বড় জায়ান্ট কর্পোরেশন আমরা দেখি স্টার্ট আপের দিক থেকে অনেক বড় হয়ে যায়, দেন শাটডাউন হয়। সো তাদের জন্য আপনার মেসেজ কি? আমি আসলে বড় কোম্পানির কথা বলবো না, আমি যদি বাংলাদেশের অবস্থার কথা চিন্তা করি, যারা ইয়াং উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো অল্প করে শুরু করা। স্টার্ট আপ করবেন, আপনি অবশ্যই করবেন, কিন্তু আগে স্টার্ট আপের যে কালচার সেটা একটু বুঝতে হবে। আপনি বিদেশের কালচার বাংলাদেশের সাথে ম্যাচ করলে চলবে না। সর্বপ্রথম বিদেশে ফান্ড রেজ করা খুব সহজ জিনিস, বাংলাদেশের জন্য এত সহজ না। আমার কাছে অনেকে আসে যে ভাই আমরা একটা স্টার্ট আপ কোম্পানি খুলছি, সো এখানে একটা ইনভেস্টমেন্ট লাগে, ইনভেস্টমেন্ট করবো চিন্তা করি, কিন্তু যখন মডেলটা দেখি, বিজনেস মডেলটা দেখি, মডেল দেখার পর মনে হয় কি এটা তো সাস্টেনেবল না। সো তারা জানেই না এটা সাস্টেন করবে কি করবে না। একটা প্রবলেম পাইছে, প্রবলেমের সমাধান আছে ঠিক আছে, কিন্তু মার্কেটে এই প্রবলেম নিয়ে অলরেডি কেউ কাজ করতেছে কিনা সেটাও তারা অনেক সময় দেখে না। সো আমি বলবো আপনাকে যে যদি কোনো উদ্যোক্তা ভাই কোনো একটা কাজ শুরু করেন, সেক্ষেত্রে আগে তার প্রপার মার্কেটটা রিসার্চ করা জরুরি। যদি প্রপার মার্কেট রিসার্চ করে যে ফাইন্ডিংটা পাই, হ্যাঁ মার্কেট অলরেডি রেডি, বা মার্কেটে আমি ঢুকলে এন্ট্রি করলে সেক্ষেত্রে আমি মার্কেট রেডি করাইতে পারবো, সো এই ক্ষেত্রে আশা করা যায় যে হ্যাঁ তাহলে আপনি ভালো করবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র ফান্ড রেজ করবেন, শুধুমাত্র ফান্ড রেজ করে আপনার বিজনেসটাকে রান করার চিন্তা ভাবনা করবেন, বা আপনি শুধুমাত্র ফান্ড রেজ করার পরে এটাকে বার্ন করতে থাকবেন, খরচ করতে থাকবেন, আলটিমেটলি আপনার আউটকাম কী আসবে সেটা আপনি জানেন না, বা আপনি আগামী 5 বছর পরে আপনার কোম্পানিকে কোথায় দেখতে যাচ্ছেন সেটা যদি আপনার কাছে গোল না থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আপনার ট্রেডিশনাল কোনো বিজনেস ছোটো করে শুরু করে দেখা উচিত। আপনি পারলে ফুটপাতে একটা বিজনেস শুরু করে দেখেন, কাস্টমার সাপোর্ট দেন, কাস্টমার কী চাষি দেখেন, একটা 10 টাকার একটা সমস্যা বিক্রি করে দেখেন না কত কষ্ট হয়, কাস্টমার এসে কত ধরনের সমস্যা বলে সেটাকে দেখেন। তো আমি বলবো আগে শুরু করে দেখেন, শুরু করাটা খুব জরুরি। এখন তো ছোট করে শুরু করতে অনেকে লজ্জা পায়, মানে প্রথমে একটা বড় অফিস লাগবে, বড় সেট আপ লাগবে। অনেকে বিশেষ করে যারা এডুকেটেড এন্টারপ্রেনার, তাদের তো আসলে এটাতে একটা অ্যালার্জিক একটা ব্যাপার আছে, তাদের জন্য আপনার মেসেজ কি? আচ্ছা, এখানে আমি 2টা জিনিস অ্যাড করব। প্রথম একটা জিনিস আমি আপনাকে বলবো যে যদি আপনি চিন্তা করেন যে অমুক একটা কাজ, এই কাজটা আমি করব, এটা কেমন দেখায়, এরকম যদি চিন্তা করেন, তাহলে আমি বলবো আপনি এখনও বিজনেস শুরু করার জন্য রেডি না। কেন বলবো, আমি শুধু মাত্র আমার কথা বলবো না, বিশ্বের অধিকাংশ মিলিয়নারি বলেন, অধিকাংশ বিলিয়নারি বলেন, তারা শুরু করছেন গ্যারেজ থেকে, অনেকে চার আড্ডা দিতে দিতে গল্প করতে করতে বিজনেস শুরু করে দিয়েছেন। সো আমি বলবো আপনাকে আমার জায়গা থেকে যদি বলি, আমি যখন বিজনেস শুরু করি সেই সময় আমি এমনও গেছে, ধরেন সকাল 6টা 6:30টায় আমি কল্যাণপুর থেকে বাসে উঠছি, সকাল 10টা 10:30টার ভিতরে আমি চট্টগ্রাম। কেউ একজন ফোন দিচ্ছেন, ভাই কোথায় আছেন? আমি চট্টগ্রাম। রাতের 9টার দিকে ফোন দিচ্ছেন, কোথায় আছেন ভাই? আমি অফিসে। কোথায় ভাই? আমি কল্যাণপুর অফিসে। সো শুরুর দিকে যখন আপনি কাজ শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আমার অফিস ডেকোরেটেড এরকম হইতে হবে, এরকম হইতে হবে, এরকম না। আমি যখন যে অবস্থায় আছি এই অবস্থায় কিন্তু আমার অফিস। আমি চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রামে আমার অফিস। কেন? আমি ওই জায়গায় মিটিংয়ে গেছি, 2টা 3টা 5টা মিটিং করছি একদিনে। মিটিং শেষ করছি, বিকাল 3টা 4টার ভিতরে মিটিং কমপ্লিট, আমি ঢাকায় চলে আসছি। সো এখানে দেখেন, আপনি যদি চিন্তা করেন যে না আমি মিটিং করবো না, আমার মিটিং করার জন্য অমুক লোক লাগবে, শুরুর দিকে আপনি মিটিং করার মতো ওইরকম লোকও পাবেন না।
সো এই জন্য বলবো অফিস সেট আপটা দরকার আছে, একটা সময় গিয়ে দরকার, শুরু দিকে আপনার দরকার নাই। শুরু দিকে আমরা একটা জিনিস আমরা বাংলাদেশের মানুষের একটা চিন্তা ভাবনা থাকে কি, যে আমার একটা প্রোডাকশন ইউনিট আছে, প্রোডাকশন সেক্টর আছে, এটাকে আমার দেখাইতে হবে, দেখানোটা আমরা খুব বেশি পছন্দ করি। তো এটা দেখাইতে গিয়ে দেখা যাচ্ছে কি আমার যদি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগে, 9 লাখ টাকা এখানে খরচ করে ফেলছি, থাকে আর 1 লাখ টাকা, অর্থাৎ এখন আর ওয়ার্কিং ক্যাপিটাল নাই। কী দিয়ে কাজ করবো, ব্যবসাটা কেমনে শুরু হবে, কীভাবে চলবে, আগামী 6 মাসে ব্যাকআপ কী, সেটা আমার কাছে নাই। সো ব্যবসাটা রানিং হচ্ছে না, ওয়ার্কিং ক্যাপিটাল একটা বড় একটা ঘাটতি থেকে যায়। সো এইটা যাতে না হয়। সো আমরা যখন শুরু করলাম তখন দেখা যাচ্ছে যে খুব অল্প করে শুরু করছি, কিন্তু আলহামদুলিল্লাহ ডে টু ডে আমাদের পরিবর্তন হইতে হয়েছে। হ্যাঁ, এই বছর আপনারা কতজন কাস্টমারকে সার্ভ করেছেন? আলহামদুলিল্লাহ যদি শুধু তেলাপের কথা বলি, 2000+ কাস্টমার আমাদের থেকে এসে তেলাপের পোনা সংগ্রহ করছেন। আর ওভারঅল যদি বলি সেক্ষেত্রে আমরা প্রতি বছর আমরা কিন্তু ফ্রি সার্ভিসও দিয়ে থাকি, ফ্রি কল সেন্টারে সার্ভিস নিতে পারবে। অর্থাৎ যে কোনো কৃষক দেশের যে কোনো অবস্থায় থেকে যে কোনো জায়গা থেকে যদি কৃষক বলে যে আমি অমুক সমস্যা আছে, আমার কোম্পানি আপনাকে ফ্রিতে সাপোর্ট দিবে, কোনো খরচ লাগবে না, কোনো কিছু লাগবে না, কল সেন্টারে আপনি ফ্রি সার্ভিস পাবেন। এই জিনিসটা আমাদের প্রতিদিন আমরা কম করে হলো 500 থেকে 1000 কৃষককে আমরা সার্ভিস দিচ্ছি। তার মানে আমরা হিউজ কৃষকের পার্সোনাল বা তার বিজনেস রিলেটেড প্রবলেম, যেটা আপনার প্রোডাক্টের সাথে কোনো রিলেশন না, আমাদের প্রোডাক্টের সাথে ডিরেক্টলি রিলেটেড না। ধরেন সে কৃষি কাজ করতেছে, মাছ চাষ করতেছে, তার কোনো সমস্যা আছে, তার যে কোনো সমস্যায় আমরা তাকে সর্বোচ্চ সহায়তা করতেছি। আপনার টিমে আছে কতজন এখন? আলহামদুলিল্লাহ এখন মোটামুটিভাবে 30 জনের মতন কাজ করতেছেন। 30 জনের মতো শুধুমাত্র আমাদের ঢাকা কর্পোরেট অফিসে কাজ করতেছেন, আর উৎপাদন কেন্দ্রে মোটামুটি 75 জন লোক কাজ করেন। এমনিতে এভারেজ অর্ডার ভ্যালু কেমন হয়? এক একজন কৃষক কি পরিমাণে পোনা, কত টাকার পোনা আমাদের সর্বনিম্ন যদি অর্ডার বলেন সেক্ষেত্রে অর্ডার সাইজ হলো আপনার 8000 পিস আছে তেলাপের পোনা সংগ্রহ করতে হবে, সর্বসাকুল্যে গাড়ি ভাড়া সহ আপনার 13,600 টাকার মতন অর্ডার, সর্বনিম্ন অর্ডার। এর নিচে আমরা কোনো অর্ডার নেই না আর কি। আচ্ছা, সো আপনাদের নেক্সট প্ল্যান কি? মানে সাকিব এগ্রো নিয়ে আপনারা কি করতে যাচ্ছেন আগামী 5 বছরে? আচ্ছা দেখুন, সাকিব এগ্রো এবং কি সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড দুইটা আলাদা সত্তা, আলাদা বিজনেস। আমরা সাকিব এগ্রো নিয়ে আমরা উৎপাদন দিকে চলে গেছি 2019 সাল থেকে। আর সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড এই কোম্পানি কি করে এখানে যে উৎপাদনটা হচ্ছে সেটা সঠিকভাবে বিপণন এবং কি কৃষকের যত ধরনের সার্ভিস লাগে, আফটার সেল সার্ভিস লাগে, সকল কিছু দিচ্ছে। সো এই জায়গায় যদি দুইটা কোম্পানির আলাদা আলাদা জায়গা থেকে বলি সেক্ষেত্রে সাকিব এগ্রো চাচ্ছে আরও কীভাবে ভালো জিনিস উৎপাদন করা যায়, আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা কাজ করে যাচ্ছে। আর সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা যদি বলেন, দুইটার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমি, কিন্তু দুইটা আলাদা সত্তা, আলাদা জায়গা থেকে কাজ করতেছে। তো এই জায়গায় যদি বলি সেক্ষেত্রে আমাদের ভিশন হলো আগামী 5 বছরের ভিতরে ইনশাল্লাহ দেশের প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা জায়গায় কৃষক যারা আসবেন, যারা কৃষি কাজ করবেন, যারা মাছ চাষ করবেন, তারা এডুকেটেড হবেন, তারা জেনে কাজ করবেন, বুঝে কাজ করবেন এবং কি তারা অন্য কৃষকের সহায়তা করতে পারবেন। এটা আমাদের টার্গেট। সো আপনার অন্যান্য সেক্টরে যে ইনভলভমেন্ট লাইক সাকিব আইটি বা অ্যাগ্রোভেট, এই বিষয়গুলো আপনারা মানে আসলে অ্যাগ্রোভেটে কি করছেন বা আইটিতে আপনারা কি করছেন বা সাকিব রিয়েল এস্টেটে আপনারা কি করছেন, একটু সংক্ষেপে যদি শেয়ার করেন। আচ্ছা, প্রথমে আসি যে সাকিব অ্যাগ্রোভেটের কথা। যেহেতু আমার বাবা কৃষক ছিলেন বললাম, উনি পাশাপাশি ব্যবসায়ী ছিলেন। তো আমরা হিউজ পরিমাণ ধান উৎপাদন করতাম, পাশাপাশি ধরুন আলু, পাট এগুলো উৎপাদন করতাম। সো এই জায়গাটা থেকে দেখতাম কি আমার বাবার মানে মোটামুটি সারা বছর 10টা 15টা এরকম করে গরু গাভী থাকতো, কিন্তু ওইটা আসলে প্রপার কোনো ম্যানেজমেন্টে চলতো না। তো 2022 সালের শেষে এসে আমি মোটামুটি শুরু করলাম যে হ্যাঁ সাকিব এগ্রো ভেট নামে গরুর খামার। সো গরুর খামার শুরু করলাম 2023 সালে। আলহামদুলিল্লাহ প্রথম কুরবানিতে আমরা গরু বিক্রি করা শুরু করলাম। সো ওখানে আমাদের গরুর উৎপাদন হয়, গরুর কাউ ফ্যাটেনিং, যেটা মোটা তাজাকরণ আমরা সেটা করে থাকি একদম গ্রামের পরিবেশে, গ্রামীণ আবহাওয়ায়, নিজের কুরবানির জন্যও করা হয়, পাশাপাশি আত্মীয় স্বজন যারা আছে, ব্যবসায়িক পার্টনার যারা আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকেও কিছু দেওয়া হচ্ছে। এইভাবে আমাদের এই বিজনেসটা রানিং চলতেছে। সাকিব আইটিতে আপনারা আসলে কি করছেন? আর সাকিব আইটির কথা একটা মজার একটা বিষয় আমি আপনাকে শেয়ার করি। যখন আমরা 2019 সালে খুব ভালো ব্যবসা করলাম, দেখুন 18 সালে ব্যবসা শুরু করলাম, আসলে এত দ্রুত সময়ে কেউ এত ভালো করে, এটা আমার জন্য একটু মানে খুব ইন্টারেস্টিং ছিল যে আমি আসলে এত লুট নিতে পারবো কিনা, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ালো। মানে আমার রেভিনিউ আমি যখন দেখতেছি যে এত পরিমাণ বিক্রি, এত পরিমাণ মানুষ আমাকে ভালোবাসতেছে। সো দেখুন কৃষক আমাকে বলতেছে কি সাকিব ভাই আপনার নামে কোম্পানি হোক। তো এই জায়গাটায় যখন আমি দেখলাম যে হ্যাঁ একটা মার্কেট তৈরি হচ্ছে, তো ওই সময়টায় আমি
এই যে কৃষকের ডাটাবেসগুলো কালেক্ট করা শুরু করলাম, এখন দেখেন কৃষক কখন প্রোডাক্ট কিনবে আপনার থেকে, শুধু কৃষকের ডাটাবেস থাকলে হবে না, আপনার কৃষকের ফোন নাম্বার থাকলে হবে না যে কৃষকরা আপনি ফোন দিবেন বা আপনি আমার প্রোডাক্ট কিনবেন কিনা, জীবনেও কিনবে না। তাহলে কৃষকের কী দরকার হবে, কৃষকের অ্যাকচুয়াল কৃষক কী চায়, কৃষক কারো পরামর্শ চাচ্ছে, যে তাকে তার মতন করে বুঝবে এরকম লোক চাচ্ছে। সো এই ডাটাবেসগুলো আমি কোথায় রাখবো? সো এরকম একটা সমস্যায় আমি পড়লাম। আমি অনেক খুঁজলাম যে বাংলাদেশে এরকম কারা দিচ্ছে, যার কাছে যাই সে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা চার্জ করতেছে, মানে আমি জাস্ট ডাটাবেসগুলো সংরক্ষণে রাখবো এই জন্য। এখন আপনি বলতাম যে এক্সেলে রাখতে পারি আমরা, আমি এক্সেলে রাখবো কত ডাটা রাখবো বা আমি কিভাবে খুঁজে বের করব, আমার ডাটাগুলো দরকার, সেক্ষেত্রে আমি পাচ্ছি না। তো এইভাবে 19, 20, 21 সাল চলে গেল। তো আমার কৃষকের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকতেছে। তো এই যে এত বাড়তি কৃষক বা এত সংখ্যা কৃষকের যে আমি সার্ভিস দিচ্ছি, তো এই কৃষকের ডাটাবেসটা আমি কোথায় রাখবো? এখন তো বড় একটা সমস্যা পড়ে গেলাম। তো 2022 সালে আমি বেশ কয়েকটা কোম্পানি থেকে আস্তে আস্তে টুকিটাকি করে দেখা শুরু করলাম যে হ্যাঁ তারা আমাকে কী সার্ভিস দিতে পারে। সো আমরা 2 লাখ 3 লাখ 5 লাখ এরকম করে বিভিন্ন জায়গা থেকে আমরা সাপোর্ট নেওয়া শুরু করলাম, মান্থলি একটা সাবস্ক্রিপশন দিচ্ছি। তো এইভাবে দেখলাম যে আসলে কাজ হচ্ছে না, স্লো হয়ে যায়, ডাটাবেস স্লো হয়ে যায়। আপনার ব্যাংকে গেলে বলবে অনেক সময় দেখেন সার্ভার ডাউন, হ্যাঁ সার্ভার ডাউন হয়ে আছে কেন, সার্ভার স্লো কাজ করতেছে, কালো স্ক্রিন হয়ে আছে, সাদা স্ক্রিন হয়ে আছে, এরকম সমস্যা অনেকে পড়ে। তো আমার কৃষক তো ফোনে, আপনার ব্যাংকে গেছেন, ব্যাংকের কাস্টমারকে আপনি বুঝাই বলতে পারতেছেন যে হ্যাঁ সার্ভারটা ডাউন, কিন্তু আমার কৃষক তো ফোনে আছে। তো ওই কৃষককে আমি সার্ভিস দিব কেমনি? ইনস্ট্যান্ট সার্ভিস দরকার, উনি তো আমার জন্য বসে থাকবে না। হ্যাঁ সর্বোচ্চ হয়তো বলতে পারেন যে হ্যাঁ আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড একটু হোল্ড করেন। তারপরে এরকম সমস্যায় যখন আমি পড়লাম তখন আমার কাছে মনে হলো হ্যাঁ তাহলে আমার কী করা উচিত, আইটি সেক্টর ঢোকা উচিত এবং আমার নিজস্ব সার্ভার থেকে শুরু করে আনুষঙ্গিক যা লাগে সেই নিয়ে আমার কাজ করা উচিত। তো ওই জায়গা থেকে আমার হলো আমার নিজের কোম্পানি সমস্যা ফেস করলো, আমার লাখ লাখ কৃষকের ডাটাবেস আমার দরকার, এই জায়গা থেকে আইটি সেক্টরটা আমার শুরু হলো আর কি মূলত। এতক্ষণ পর্যন্ত যা ছিল সবই হচ্ছে অ্যাগ্রো ইকোসিস্টেম, অ্যাগ্রো ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার জন্য। এটা খুবই চমৎকার, কিন্তু এরপর হঠাৎ করে আবার একটা ব্যাপার আসলো, রিয়েল এস্টেট। আচ্ছা, সো এই রিয়েল এস্টেটে আপনার এন্ট্রির কারণটা কি, and এই মুহূর্তে আপনারা আসলে রিয়েল এস্টেটে কি করছেন? আচ্ছা, রিয়েল এস্টেট সেক্টর যদি আমি আপনাকে বলি, রিয়েল এস্টেট সেক্টরে আমি ঢুকলাম 2024 সালে। 24 সালে আমি যখন ঢুকলাম সেক্ষেত্রে প্রথমেতে আমি শুরু করছিলাম যে একটা ছোটো একটা ল্যান্ড শেয়ার কিনবো। একটা ল্যান্ড শেয়ার কিনতে গিয়ে দেখি যে আসলে প্রথমে ব্রোকার সমস্যা, দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে কাগজপত্র বুঝি না, তৃতীয়ত দেখা যাচ্ছে যে আমি যার থেকে কিনবো উনি বলতেছে যে আজকে না কালকে, কালকে না অমুক সময় রেজিস্ট্রি হবে। তো এরকম সমস্যা আমি ফেস করা শুরু করলাম। তো ইন দ্য মিন টাইম আমার কয়েকজন খুব কাছের মানুষজন আমাকে পরামর্শ দিলেন যে অমুকরা রিয়েল এস্টেট সেক্টরে ভালো করতেছে। কারা? তো গিয়ে দেখি যে তারা কয়েকজন ব্যাংকাররা মিলে এই কাজটা করতেছেন। তো তাদের সাথে আমার পরিচয় হলো। তো পরিচয় হওয়ার পরে তারা খুব আগ্রহের সাথে শোনার চেষ্টা করলো যে হ্যাঁ আপনি অল্প বয়সেই ভালো করছেন বা এরকম জিনিস তারা আমাকে বলতেছে। তো তখন আমি দেখলাম যে হ্যাঁ তারা প্রথমত যে সমস্যা ফেস করতেছে, জায়গা পাচ্ছে কিন্তু সঠিকভাবে বিক্রি করতে পারতেছে না। সো রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিক্রি করা। সো আমি আবার বিক্রি করা যেতে পারি, সেক্ষেত্রে আমার কাছে মনে হলো হ্যাঁ সো এই সেক্টরটাই ঢোকা দিতে পারে। সো তার মানে আরেকজনের ব্যবসা ছিল, তো সেই ব্যবসাটার সাথে আমি ইনভলভমেন্ট প্রথম শুরু করলাম। 6 মাস 1 বছর আমি বুঝলাম, বুঝার পরে তারপর আলহামদুলিল্লাহ আমার নিজের জায়গা থেকে আমি ব্যবসা শুরু করলাম আর কি। সো এখন যারা ইউনিভার্সিটিতে পড়ে আপনার মতো, বা আমরা জানি যে মোর দেন 90 লাখ হচ্ছে এডুকেটেড আনএমপ্লয়েড আছে বাংলাদেশে এই মুহূর্তে, তো তাদের জন্য আপনার মেসেজ কি হবে? অনেকে তো আমরা দেখি যে বিসিএস এর জন্য বা অনেক জবের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে থাকে, জব পায় না মন মতো, অ্যান্ড ফ্যামিলির জন্য একটা বার্ডেন হয়ে যায়, আর অনেক তো সোশ্যাল অনেক প্রবলেম তার ফেস করতে হয়। তাদেরকে যদি আপনি কিছু গাইডেন্স দেন বা পরামর্শ দেন। আচ্ছা, এখানে বিষয় হলো আমি যখন দেখেন 2018 সালে ব্যবসা শুরু করি তখন আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এখানে একটা জিনিস অ্যাড করা দরকার, 2017 সাল পর্যন্ত আমি আসলে কারোর সাথে ওইরকম ফ্রিলি কথা বলবো এরকম সময় সুযোগ হয়ে ওঠে নাই। পাশাপাশি আমি খুব ইন্ট্রোভার্ট স্বভাবের ছিলাম। তো ইন্ট্রোভার্ট লোকজন আবার মার্কেটিংয়ে ঢুকবে কেমনে, ব্যবসা করবে কেমনে, সেলস করবে কেমনে, এটা তো খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। তার মানে আমি শুরুর দিকে সেলস এক্সপার্ট হয়ে যাব বা আমার সামনে কোনো একজন ক্লায়েন্ট এসে বসবে, তার সাথে আমি কথা বলবো, কেমনে কথা বলবো সেই জিনিসটা আমি জানতাম না। সো 17 সালে যখন আমার ইউনিভার্সিটি লাইফ প্রথম শুরু হলো, তো তার আগের দিন আমি খুব ডিটারমাইন্ড যে হ্যাঁ কালকে আমি গিয়ে প্রথম কিছু বলবো। সো যেহেতু তখন চশমা পড়তাম, চশমা পড়া ছেলে মেয়ে হয়তো বা খুব ট্যালেন্টেড, খুব ব্রাইট স্টুডেন্ট, হ্যাঁ অনেক অনেক জ্ঞানী, হ্যাঁ এরকম একটা বিষয় ছিল। তো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে সবাই ভাবছিল আমি খুব ভালো পড়াশোনা করবো, তুকুর পড়াশোনা করবো এবং কি বিসিএস ক্যাডার হবো।
কিন্তু আমি যখন ওরিয়েন্টেশনের দিন টিচার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করবেন বা তোমরা কে কী করতে চাও, তো আমি একমাত্র ব্যক্তি যে হাত তুলছিলাম যে ব্যবসা করব ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে। তো টিচার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কিসের ব্যবসা করবা, বিজনেস মডেল কি তোমার? আমি ব্যবসা বুঝি, কিন্তু মানে অলরেডি যেহেতু বেশ কিছু ব্যবসা করে আসছি, কিন্তু বিজনেস মডেল বলে কিছু আছে সেটা তো আমি জানতাম না। তখন আমি শুরুই করিনি, যেহেতু হ্যাঁ কিছু ব্যবসা করছি পার্টনারশিপে করতেছি, কিন্তু পার্টনারশিপ ব্যবসার ভিতরে তো মডেল থাকে। সো কোন মডেল, এক এক ব্যবসাতে এক এক মডেল থাকে, তো আমি তো ওইসব জিনিস বুঝি না, তো আমি কিছু বলতে পারিনি। তো ওই সময় আমি রিসার্চ করা শুরু করলাম মূলত। তো কৃষি সেক্টর ঢুকলাম 18 সালে বললাম, তার আগের 1.5 বছর মানে 17 সালে এবং 18 সালের এই সময়টা আমি মোটামুটিভাবে প্রচুর পরিমাণ রিসার্চ করছি, প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করছি। তো ওই সময়টা আমি গিয়ে দেখলাম যে আসলে এগ্রিকালচার সেক্টরে ঢোকা উচিত হবে আমার। কেন? কারণ আমার ওই যে রুট আমার কোথায়, শিকড় কোথায়, শিকড় তো এগ্রিকালচার। সো আমি ওই জায়গায় ইনভলভমেন্ট হলাম। তো আমি বলবো আপনাকে যে যদি কেউ মনে করে যে আমি আমার প্যাশনটাকে কাজে লাগাইতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্যবসা করবেন, বিজনেস, আপনি বিসিএস ক্যাডার হন, যেটাই করেন না কেন, আপনার যেটা পেশা, আপনার যেটা প্যাশন আছে সেটা শুরু থেকেই একদম ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আপনার কাজ করা শুরু করা উচিত। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করব, কমপ্লিট করার পর আমি শুরু করব, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। আর এখনকার সময় যদি বলি যে ওই যে যারা বেকার বলেন, হ্যাঁ আমরাও অনেক বেকারকে দেখি, আমরা দেখি না এমন না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো যে যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কোনো ছেলে শুরু করে এবং কি লেগে থাকতে পারে, কনসিস্টেন্সি খুব জরুরি জিনিস, যদি লেগে থাকে আর যদি তার প্যাশনটাকে যদি সে ধরে রাখতে পারে, ইনশাল্লাহ সে ভালো কিছু করতে পারবে। থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়ের জন্য, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাদের। আমি শেষ প্রশ্নটা করব, সাকিব এগ্রো যদি এখন কেউ কিনতে চায়, তো আপনি কত টাকা হলে সাকিব এগ্রো সেল করবেন? না, এটা আসলে কখনো বিক্রি সম্ভব না, কারণ দেখুন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা, সেই কোম্পানি আমি এখনও কিন্তু আমার পারিবারিকভাবে রাখছি। তো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমি, চেয়ারম্যান আমার ওয়াইফকে রাখা হয়েছে। তো আমরা এই সেক্টরটা কারোর কাছে মানে কখনো শেয়ার বিক্রি করতেও রাজি না। ফুল কোম্পানি বিক্রি করা তো পরের কথা, আমরা শেয়ার বিক্রি করতেও রাজি না। কেন রাজি না? দেখুন এখানে আপনি একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হলো যে অনেকে ভাবে যে আমি গোল কোথায় পাবো বা আমার লক্ষ্য স্থির কেমনে করব। আমি কৃষকের ছেলে, আমি কৃষিকাজ করতে আসছি, ঠিক আছে, কিন্তু এটা ভালো লাগতে হবে তো। এখন ভালো লাগার জায়গাটা কোথায় থেকে তৈরি হয়? ভালো লাগার জায়গাতে তৈরি হয় আপনাকে যখন 10 জনে বলবে যে হ্যাঁ খুব ভালো করতেছো, সেখান থেকে হইতে পারে। অর্থাৎ ইন্সপায়ারেশন, যখন আপনি কারোর থেকে শুনলেন যে আপনার জন্য দোয়া করলো, অনেক সারাদিন দোয়া করছে, দোয়া করার পর আপনি ঘুমাইতে গেছেন, 2 সেকেন্ডের ভিতর, 5 সেকেন্ডের ভিতর, 10 সেকেন্ডের ভিতর আপনি শান্তির ঘুম দিতে পারতেছেন। সো এই জায়গাটা আপনি সহজে পাবেন না অন্য কোথাও যাওয়াই। আমি কৃষি সেক্টরে যখন আসছি, এখন প্রতিদিন লাখ লাখ কৃষক আমার ভিডিও দেখে, লাখ লাখ কৃষক উপকৃত হচ্ছে। আমরা কৃষকের সংখ্যা বললাম, আমরা দেখেন আমরা কিন্তু উদ্যোক্তা নিয়ে কাজ। একটা জিনিস আমি আপনাকে অ্যাড করি, আপনি বলছিলেন যে সাকিব এগ্রোতে এই বছর কতজন কাস্টমার সাকিব এগ্রোতে আসছেন। সো এখানে আমরা একটা জিনিস অ্যাড করছিলাম যে আপনার প্রশ্ন করছিলেন যে আমাদের মিনিমাম অর্ডার কত, অর্ডার সাইজ কত। আমরা চাইলে কিন্তু 500 পিস পোনা বিক্রি করতে পারি, কিন্তু আমরা এটা বিক্রি করি না। কেন বিক্রি করি না? একটা সময় বিক্রি করছি, বিক্রি আমরা 22 সাল থেকে বন্ধ করছি। এটা কেন বিক্রি করি না? আমরা চাই শিক্ষিত উদ্যোক্তা যেরকম তৈরি করতে যাচ্ছি, পাশাপাশি শিক্ষিত মানে পড়াশোনা করে আসতে এরকম না, কৃষিটা জানে, কৃষিটা জানে, যে কাজ করতেছে সেই কাজটা সে প্রপারলি জানে। সো এইরকম যেহেতু উদ্যোক্তা তৈরি করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে দেখতেছি কি 500 বা 1000 পিস নিয়ে সে ধরেন 5000 বা 10,000 টাকা ইনভেস্টমেন্ট করছে, সেই 4 মাস 5 মাস ধৈর্য ধরে রাখতে পারতেছে না। লাভ হবে কয় টাকা? ধরুন 10,000 টাকা ইনভেস্ট করছে, ধরুন আরও 10,000 টাকা লাভ হোক, এত তার লাভ সম্ভব না। এত যদি লাভ সম্ভব হতো তাহলে তো মানে অনেক বড় কিছু হইতো। তো লাভ হয় ধরুন 10,000 টাকা ইনভেস্ট করছেন, 3,000 টাকা লাভ হবে। 4 মাস পরে 5 মাস পরে যদি আপনার 3,000 টাকা লাভ হইতে, তো অনেক ছোটো ইনভেস্টমেন্ট, তো এই 3,000 টাকাতে তার সংসার চলবে না। এই জায়গাটা আমরা দেখলাম কি একটা পরিবার চলতে যা লাগবে বা একটা উদ্যোক্তা যখন উদ্যোক্তা হয়ে যাবে, তখন উনি যাতে কী করতে ওনার পরিবারটাকে ফুললি সাপোর্ট দিতে পারে, মানে উনি গ্রামে বসে থেকে একদম রাজার হালে যাতে চলতে পারে এরকম ব্যবস্থাপনা লাগবে। সো আমরা শুধুমাত্র বাণিজ্যিকভাবে যারা মাছ চাষে আসতেছে তাদের নিয়ে আমরা কাজ করি। তো এই কারণে আমাদের অনেক অর্ডার আসবে বা অনেক অর্ডার আসার সুযোগ আছে, আমরা না করি। কেন না করি? আপনি ওই জায়গাটাতে আমার পণ্য নিলে আপনি লাভ করবেন, কিন্তু ওই লাভ দিয়ে আপনার সংসার চলবে না। সো এই জন্য আমরা একদম মানে ফিল্টারিং করে যার একান্ত প্রয়োজন তার কাছে বিক্রি করি, বা যাকে দিয়ে আমরা আসলে
প্রফিটেবল করাইতে পারবো, যার খামারটা লাভজনক করতে পারবো, বা যে আসলে এখনই উপযুক্ত হয়ে গেছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আপনার কাছে কৃষকের ডেটা আছে কি পরিমাণে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ কয়েক লক্ষ কৃষকের ডাটা আছে আমাদের কাছে। কৃষকদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে কৃষকদেরকে নিয়ে আপনার লাইক আমরা তো জানি যে অনেকে কৃষিকাজ যারা করে তারা খুব বেশি, যেমন আপনি রিসেন্টলি একটা নিউজ দেখে থাকবেন যে বাৎসরিক তাদের আয় 35,000-এরও কম। 34,000 তো এটা দিয়ে তো আসলে সার্ভাইভ করা ডিফিকাল্ট। তো এটা নিয়ে আপনার কিছু ভাবছেন কিনা সাকিব আগ্রোর জায়গা থেকে? আচ্ছা, এখানে আমি আবার দুইটা জিনিস রেজ করব। এক নম্বর হলো আমি সর্বপ্রথম চিন্তা করতেছি দেশ নিয়ে। আমি ছোট মানুষ, কিন্তু দেশ নিয়ে চিন্তা এই জন্য করতেছি, আমরা সেফ ফুড কথা বলি, মানে আমরা নিরাপদ খাদ্য খাবো বলি, আমরা অর্গানিক শব্দটা অনেক শুনছি, কিন্তু অর্গানিকলি করতেছি কিন্তু এর ভিতরে আবার কীটনাশক প্রয়োগ করতেছি, আমরা না বুঝে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতেছি, পরিমাণের বাইরে অতিরিক্ত পরিমাণ কীটনাশক প্রয়োগ করতেছি। তার পাশাপাশি আগামীকাল যেই ফলটা বিক্রি হবে বা যেই কৃষি পণ্যটা বাজারে আসবে, সেই পণ্যের উপরে আজকে যদি স্প্রে করা না হয়, আগামীকাল বা আজকে রাতের ভিতরে এই কৃষি পণ্যের উপরে পোকামাকড় আক্রমণ করবে। স্বাভাবিক জিনিস যে আপনার যখন গ্রিন বা কালারফুল জিনিস পাবে সেই ক্ষেত্রে পোকামাকড় যেখানে এই জায়গায় আক্রমণ করবে স্বাভাবিক। তো কৃষক কী করতেছে? স্প্রে করতেছে। কী স্প্রে করতেছে? কীটনাশক। কোন কীটনাশক স্প্রে করতে হবে কৃষক সেটা জানে, নাম জানে, কিন্তু ওই জিনিসটা ব্যবহার করলে কি ক্ষতি হবে সেটা জানে না। সো আমাদের টার্গেট হলো কি, আমরা মাছ নিয়ে কাজ করতেছি, মাছ চাষের ক্ষেত্রে কৃষক যাতে হাবিজাবি না খাওয়ায়, আবর্জনা না খাওয়ায়, মুরগির বিষ্ঠা না খাওয়ায়, আরেকটা পশু আরেকটা প্রাণীর মলমূত্র খাওয়ায় মাছ চাষ করলে সেই মাছের যে গন্ধ হয়, সেই মাছের টেস্টলেস হয়, সেটা তো আপনি খাইতে চাইবেন না। সো আমরা চাচ্ছি কি, এই যে মাছটা নিয়ে আমরা কাজ করতেছি, আপনি বাজারে বলবেন যে আমি জীবনে তেলাপিয়া খাই না, আমি আপনাকে যে কোনো, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে থেকে বলবেন যে সাকিব ভাই আপনার অমুক এলাকায় আমি আসি, অমুক কৃষক থেকে আমাকে 1 পিস তেলাপিয়া খাওয়াবেন। আপনি এই 1 পিস তেলাপিয়া খাইলে আমি বলবো আপনাকে জীবনে তেলাপিয়া খান না, আপনি ভবিষ্যতে এই কৃষক থেকে তেলাপিয়া খাইতে রাজি হবেন। কেন? আপনার কাছে মনে হবে মিষ্টি লাগে, একটা মানে অন্যরকম একটা ফ্লেভার পাবেন, কোনো গন্ধ পাবেন, কিচ্ছু পাবেন না। কেন? আমরা প্রত্যেকটা কৃষককে এমনভাবে এডুকেটেড করছি, এমনভাবে কাজ করতেছি, কৃষক সেই জিনিসটা যখন কাজ করতেছে, মানে আপনি বাজারের জিনিস খাইতে পছন্দ করবেন না, কিন্তু ওই জিনিসটা খাইতে পছন্দ করবেন। আমার কৃষক যখন বলে ভাই বাজারে মানুষ মাছ নিয়ে এসে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বসে থাকে, আর আমার মাছ বাজারে যাইতেছে শুনলেই পাইকার দাঁড়ায় থাকে, আড়তদার দাঁড়ায় থাকে, আমার মাছ নিবে, আমার আধা ঘন্টার ভিতরে মাছ বিক্রি হয়ে যাবে, এবং কি তার চেয়ে 2 পয়সা বেশি দামে আমার মাছ বিক্রি হচ্ছে। কেন? কালার, স্বাদ, টেস্ট সব কিছু মিলে। সো এই একটা বড় জায়গা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি যে হ্যাঁ, কৃষক যাতে যেই পণ্যটা উৎপাদন করে দিচ্ছে সেটা যাতে আপনি আমি খাচ্ছি সেটা যাতে নিরাপদ হয়। এখন আমি আপনাকে একটা জিনিস এখানে অ্যাড করবো। ধরুন আমাদের সর্বনিম্ন অর্ডার সাইজ বলছে 8,000 পিস। সো 8,000 পিস এসে তেলাপিয়ার পোনা একজন কৃষক যখন সংগ্রহ করছেন, উনি তো নিজে 8,000 পিস খাবেন না। এই 8,000 পিস এসে তেলাপিয়া যদি আপনি হিসাব করেন, 1 পিস তেলাপিয়া 3টা যদি ভাগ করেন, তার মানে একটা পরিবার, 3 জন মানুষের যদি একটা পরিবার হয়, সেই ক্ষেত্রে 1 বেলার খাবার হচ্ছে। তার মানে ওই একটা ছোট কৃষক আমার কি করতেছে, 8,000 পরিবারের 1 বেলার খাবার দিচ্ছে। সো আমরা চিন্তা করি এইভাবে। সো নিরাপদ খাদ্যটা আপনি চাইলে এমনি তৈরি হবে না, তৈরি করার ব্যবস্থাপনাটা আমরা একদম রুট লেভেলে কাজ করতেছি। এই 1 নম্বর বিষয়। দ্বিতীয়ত, কৃষক ওই যে আপনি বললেন যে বাৎসরিক ইনকাম 34,000 টাকার নিচে। এখন আমার একটা কৃষক যে অলরেডি কাজ করতেছে, যে দেখতেছে যে 8,000 পিস তেলাপিয়া চাষ করবে, তার মোটামুটি 3 লাখ টাকার আশপাশে ইনভেস্টমেন্ট লাগবে। যদি সে চিন্তা করে যে হ্যাঁ আমার পুকুর আছে, আমার ব্যবস্থাপনা আছে, আমার সবই আছে, আমি মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো, বাদ বাকিটা ইনভেস্টমেন্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে কৃষক যদি প্রপার ডাটাবেস নিয়ে, প্রপারলি তার যদি ডকুমেন্টস নিয়ে আমাদের কোম্পানিতে আসে, আমরা বাদ বাকি ইনভেস্টমেন্ট করতে রাজি আছি। কিন্তু একেবারে যার কিছুই নেই, সেই কৃষকরা আমরা এখনও এডুকেট করার মতন যোগ্যতা আমরা রাখি না। এটা আমাদের জায়গা থেকে আমাদের দুর্বলতা বা আমাদের ব্যর্থতা। যেহেতু আমরা এনজিও না, আমরা বেসরকারি প্রতিষ্ঠান, আমাদের যেহেতু নিজেদের ব্যবস্থাপনায় চলতে হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা এডুকেট কৃষক তৈরি করতেছি। সো কৃষক উপকৃত হলে পাশের কৃষকরা সে দেখবে, এটা আমরা চাই। সো এইভাবে আমাদের কৃষক তৈরি হচ্ছে। দেখুন, শুধুমাত্র একটা কাস্টমার দিয়ে আপনি চলতে পারবেন না। আপনার একজন কাস্টমার কী করবে, আরও 10 জনকে যখন ইম্প্যাক্ট ফেলবে, সোশ্যাল ইম্প্যাক্ট যখন তৈরি হবে, তখনই আসলে বাংলাদেশ আগায় যাবে। তো আমরা এই জায়গাতে বিশ্বাসী। আমার একজন কৃষক উপকৃত হচ্ছে, সে আরও 10 জন কৃষককে নিয়ে আসতেছে, অমুক জায়গাতে প্রোডাক্ট কিনছি, ভালো করছি। আমরা প্রতিনিয়ত হাজার হাজার কৃষকের সাথে যে কথা বলতেছি, পাশাপাশি প্রতি সপ্তাহে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক চ্যানেলে
গিয়ে দেখলে আপনি বুঝবেন যে প্রতি সপ্তাহে আমরা 2 জন করে কৃষকের, সফল কৃষকের গল্প শোনাচ্ছি। এতে করে নতুন নতুন যারা কৃষক আছেন, নতুন যারা উদ্যোক্তা আছেন, তারা এই জায়গাতে শিখতে পারতেছেন যে হ্যাঁ কীভাবে শূন্য থেকে শুরু করে ভালো কিছু করা গেছে, শূন্য থেকে শুরু করে কেমনে কাজ করা গেছে। তো তারা এই জায়গাতে ভালো করতেছেন। সো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাগুলোতে একটু আরও বেশি বেশি ফোকাস হওয়ার চেষ্টা করতেছি। সো ইনশাল্লাহ একদিন বাংলাদেশ বদলাই যাবে, ইনশাল্লাহ বাংলাদেশ আমরা একটা লেভেলে নিতে পারবো আশা করতেছি। ধন্যবাদ জনাব সাকিব হাসান। আপনি অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন। আমার মনে হয় যারা উদ্যোক্তা হতে চায় বা আপনার যারা ক্লায়েন্ট বেজ আছে, কৃষক, সবাই আজকের আলোচনা থেকে অনেক কিছু জানতে পারবে। অ্যান্ড বিশেষ করে যারা তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হচ্ছে, তাদের জন্য এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো আপনার মূল্যবান সময়ের জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা থেকে মূলত আমরা একটা বিষয় পরিষ্কার হই যে যারা চাকরি খুঁজছে, এখনও দিনের পর দিন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, ফ্যামিলির জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, তাদের আসলে অনেক কিছুই করার আছে। একটা ছোট উদ্যোগ একটা মানুষকে যেমন বদলাতে পারে, একটা পরিবারকে বদলাতে পারে, একটা সমাজকে বদলাতে পারে। আমাদের উচিত, বাংলাদেশে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা সাকিবের মতো করে চিন্তা করতে পারি। এই সমস্যাটার একটা ছোট জায়গা, একটা নিশ, একটা জায়গাতে আমি কিভাবে আমার মেধা দিয়ে, আমার শ্রম দিয়ে ওই জায়গাটাকে একটা পজিটিভলি চেঞ্জ আনতে পারি, সেই বিষয়গুলো আমাদের ভাবার সময় আছে। অ্যান্ড বাংলাদেশে যেহেতু একটা লার্জ নাম্বার অফ পপুলেশন বা ইয়াং জেনারেশনের ছেলে যারা বেকার, জব খুঁজে বেড়াচ্ছে, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনি উদ্যোক্তা হতে পারেন। আপনি ছোট করে শুরু করুন, আপনার যাত্রাটা একদিন একটা বড় সাম্রাজ্য গড়ে তুলবে সাকিবের মতো। সো শূন্য থেকে শুরু করে এই কোটি টাকার এই সাম্রাজ্য গড়েছে সাকিব, সেটা একদিনে হয়নি। আপনার ধৈর্য ধরতে হবে, এগিয়ে যেতে হবে ধীরে ধীরে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী শোতে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। আসসালামু আলাইকুম।